গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি মোহাম্মদ সালাউদ্দিন পল্লবের একটি গল্প, ঝানু বাজারের ঝানুচোরা। গ্রামের নাম বিসর্গপুর। ছবির মতো কোনো গ্রাম না এটা, তবে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে এই গ্রামে। চাষের জমির ঠিক মাঝ বরাবর পুরো গ্রামটা। বাড়িগুলো একটা থেকে একটা একটু দূরে দূরে। কারো কারো বাড়ির মাঝখানে পুকুর, কারো দুই বাড়ির মাঝখানে গোটা চারেক ফলের গাছ, কারো বাড়ি সীমানা হয়েছে টিউবওয়েল দিয়ে। একটা মসজিদ ঘিরে পুরো গ্রামটা। মসজিদের সামনে আবার বিশাল মাঠ। গ্রামের বাচ্চারা মসজিদেই পড়তে যায়। উপর থেকে দেখলে এই গ্রামটাকে মনে হবে এক বিশাল ভাগে ভাগে আল দেয়া ক্ষেতের মাঝখানে সবুজের ঢাকা একটা বাগান বাড়ি, যার মালিকের অনেক ছেলে মেয়ে এবং প্রত্যেকের থাকার জন্য আলাদা আলাদা ঘর। গ্রামের উত্তরে জমি একটু কম, সেখানে এই গ্রামের বাজার। গ্রামের নামেই বিসর্গপুর বাজার। বাজারটা অবশ্য বিসর্গপুর গ্রামের শেষ সীমানা। এরপরেই শুরু নিসর্গপুর গ্রাম। বাজার থেকে মাইল দেড়েক দূরে একটা মরা নদী। পানি আছে, তবে বেশি না। এই বিসর্গপুর গ্রামের দক্ষিণে বলিস্বর্গপুর গ্রাম, পশ্চিমে ভূস্বর্গপুর, আর পূবের দিকে মণিস্বর্গপুর গ্রাম। এই গ্রামগুলোর নাম কেন স্বর্গের নামে রাখা তা নিয়ে বেশ রহস্য আছে। আশেপাশের গ্রামগুলোর মধ্যে বিসর্গপুর গ্রামের মানুষের মূল পেশা বাজারের দোকান আর চাষাবাদ। এই গ্রামের মানুষের জমি দিয়েই গ্রামের সীমানা। কেউ কেউ আবার সদরে ব্যবসা করতে যায়। বিসর্গপুর বাজার থেকে সদর 7.5 কিলো দূর। বিদ্যুৎ নেই বলে এই গ্রামসহ আশপাশের গ্রামে রাত হয় খুব তাড়াতাড়ি। রাত 10টা মানে গভীর রাত। রাত 2:30। একটু আগে এক পশলা বৃষ্টি হয়েছে, গরম কমে গেছে। বর্ষার শুরু, তাই কোথাও কোথাও ব্যাঙ ডাকছে। গাছের পাতা আর ডাল থেকে জমে থাকা পানি নিজেকে আর ধরে রাখতে না পেরে টিনের চালে শব্দ করে পড়ছে। বিসর্গপুর গ্রামের একমাত্র বন্ধা আম গাছের নিচেই পান্না মিয়ার ঘর। বাজারে জিলাপির দোকান আছে তার। উত্তরাধিকার সূত্রে পাওয়া দোকানটায় কোনো মতে সংসার ভালোই কেটে যায় তার। বাবা মারা যাওয়ার পর আর কোনো ভাই বোন না থাকায় দোকানটা তার কবজায় আসে। তার মা অনেক আগেই এক বন্ধা আম গাছে আত্মহত্যা করে। মানুষ বলে তারে জিনে পাইছিল। অবশ্য পান্না মিয়া তখন বেশ ছোট, এখন তার বয়স 30। বাজারের দোকানটাই তার রোজগারের ভরসা, কিন্তু দোকান চালাতে ভালো লাগে না পান্নার। প্রথম কয়েক মাস অনেক আয় রোজগার হয়েছিল। সেই টাকায় পাশের গ্রামের ইমাম সাহেবের মেয়েকে বিয়ে করেছে পান্না। পরহেজগার লোকের মেয়ে ছেলে, সারাদিন ঘরেই ছিল, কোনো পুরুষ লোকের চোখে পড়ে নাই। তার উপর পান্না মিয়ার বাবার বন্ধু মানুষ এই ইমাম সাহেব। মোটের উপরে আবার কম বয়সী মেয়ে, যাকে বলে কচি বউ। পান্নার কচি বউয়ের নাম বেদানা। এই বেদানা ঘরে আসার পর থেকেই দোকানে যাওয়া কমে গেছে পান্না মিয়ার। এমন বউ রেখে কিভাবে পেঁচওয়ালা জিলাপির দোকানদারি করবে, তার উত্তর পায় না পান্না। টিনের চালে পানির ফোঁটা পড়ার আওয়াজ আরও ঘন হয়েছে। বৃষ্টি আবার শুরু হয়েছে, সাথে বাতাস। এই মাঝরাতে হঠাৎ ঠান্ডা জেঁকে বসেছে। পান্না মিয়ার বাড়ির পূব দিকের পুকুরের পাশেই ঝানুচোরার বাড়ি। এই রাতে তার বাড়ি থেকে টিউবওয়েল চাপার শব্দ আসছে। পান্না এখন বেদানার আঙুল নিয়ে খেলছে। তারা দুজনেই জেগে আছে। আচ্ছা, আপনি কাল দোকানে যাইবেন না? দোকানে গিয়া কি হইব? গত পরশু সদরে 16 কেজি জিলাপি দিছি। তোমার বয়সের ওজনের সমান জিলাপি, নগদ বিক্রি। আরও 2 দিন ঘরে শুয়ে বইসা তোমার লগে কাটান যাইব। এমনি কইরা ব্যবসা করলে চলব? তাইলে কেমনে কইরা চলুম তুমি কও? বেশি বেশি ব্যবসা করলে বেশি বেশি টাকা হইব। এই ব্যাস মাইরা বেশি বেশি টাকা কামাইয়া কি লাভ? তার থেকে ঘরে বইসা তোমার লগে সোজাসুজি ভালোবাসা খারাপ কি? জিলাপি ব্যবসা মোটেও খারাপ না। আপনার তো দোকানটাও বড় করতে হইব, বাড়িও বড় হইব, সামনে আবার আরও খরচ আসব। সামনে খরচ আসবে ইনশাল্লাহ, কিন্তু সেই খরচ আসনের ব্যবস্থাকরণের জন্যেই ব্যবস্থা নিতে হইব না? সিসি, সারাদিন শুয়ে বৈশা এই ডিকি কন আপনি? ওই শুনো, জানুচোরার বাড়ির টিউবওয়েল চাপার শব্দ। এই ঠাডা পড়া ঠান্ডার মধ্যেও জানুচোরা গোসল করতে বাইর হইছে। আপনি কেমনে বুঝলেন? এইটা বুঝনের কি আছে? মাঝরাইতে কেউ তো শখ কইরা টিউবওয়েল চাপে না। এটা ফরজ গোসলের টিউবওয়েল চাপাচাপি।
বুঝলা কিছু? জি। আহা, জি বইলা ওই পাশে ঘুরে গেলা কেন? জি বইলা কাছে আসতে হয়। আসো, আমরাও কিছু একটা চেষ্টা করি। মাগো! ছেলেদের মুখ থেকে সাধারণত বাবাগো বের হয়। পান্না মিয়ার হিসাবে গড়মিল হওয়ায় বের হলো মাগো। বেদানা কম বয়সী মেয়ে, এখনো পুরোপুরি বাগে আনতে পারেনি সে। আজ ঝানুচোরার ফরজ গোসলের শব্দে সে নিজেকে আর ধরে রাখতে পারেনি। বেদানাকে বাগে আনতে জাপটে ধরতেই বেদানা পা ঝাড়া দিয়ে নিজেকে ছাড়াতে গিয়ে এমন জায়গায় তার হাঁটু লাগে যে পান্নার মুখ দিয়ে মাগো ছুটে আসে। বিছানায় পান্না ব্যথায় এপাশ ওপাশ করছে, আর খাটের উপরে বেদানার লজ্জা আর শঙ্কায় বিড়বিড় করে সুরা পড়ে যাচ্ছে। এর মধ্যে ব্যথার জায়গায় 3 বার ফু দেওয়ার কথা, কিন্তু এই সময় দেয়া ঠিক হবে কিনা বুঝতে পারছে না সে। ঝানুচোরার টিউবওয়েলে আবার শব্দ হচ্ছে। এইবার কি তাহলে ঝানুচোরার বউ গোসল করছে? বেদানা অবাক হয়। এই ঠান্ডার মধ্যে ফরজ গোসল কি খুব জরুরি? ইস, নিজের স্বামীর জন্য খুব কষ্ট লাগে বেদানার। বেচারা এখন একটু স্থির হয়েছে। বেদানা আস্তে আস্তে এগিয়ে আসে। পান্না ভয়ে 2 পা চেপে বাচ্চাদের মতো বাঁকা হয়ে শোয়। বেদানা আরও কাছে গিয়ে বলে, ব্যথা কি বেশি পাইছেন? না, কয়টা সুরা পড়ছিলাম আপনার জন্য। ভালো, এখন শুয়ে পড়ো। না, সুরা পইরা ফু দেওয়ান লাগে। ফু দেওয়ান লাগবো না, তুমি আমার জন্য দোয়া সুরা পড়ছো, এইটাই অনেক। আপনি কি আমার উপরে রাইগা আছেন? না, তুমি আমার বউ। তোমার হাত পাওয়ের বয়সটা একটু কম, কিন্তু তোমার মনের বয়স বেশি। আপনার কাছে কি বয়স মাপনের যন্ত্র আছে? আছে, তবে তোমার দরকার কি? কিছু না। তাইলে জিগাইলাছে, শরম পাইতেছ কেন? ওই যে আবার টিউবওয়েল চাপনের শব্দ হইতেছে। আপনার কি টিউবওয়েল চাপনের শক্তি আছে? হ্যাঁ। এটি তুমি কি কও? আগে তোমার হাঁটুর জন্য একটা তাবিজ নেওয়ান লাগবো, তারপরে টিউবওয়েল। আচ্ছা, আর ডরায়েন না, এখন দেখি, ফু দিয়া দিই। আহা, দেখি না। ঝানুচোরার বউ এই নিয়ে 4 বার টিউবওয়েল থেকে বালতি ভরল। জ্বরে ঝানুচোরার গা পুড়ে যাচ্ছে। এর আগে 3 বার বালতির পানি পাল্টানো হয়েছে। যতবারই মাথায় পানি ঢালা হচ্ছে, বালতির পানি গরম হয়ে যাচ্ছে, কিন্তু তার জ্বর কমছে না। বিষয়টা খুবই চিন্তার ব্যাপার। ঝানুচোরার বয়স 40, গায়ে গতরে সুঠাম, একাই 2-3টা মানুষকে কাবু করতে পারে। এমন মানুষ হঠাৎ এমন কাবু হইল, বিষয়টা বোঝে না নংমালা। নংমালা ঝানুচোরার বউ। আসল বিষয়টা ঝানুচোরা তার বউকে বলে নাই। আশেপাশে সব গ্রামের মধ্যে তার চুরির খ্যাতি আছে। সুই হয়ে ঢুকে ফাল নিয়ে বের হওয়ার ব্যাপারে তার বিশেষ সুনাম আছে। অবশ্য সে নিজের গ্রামে কখনো চুরি করে না। তার চুরির পদ্ধতিও আলাদা। যেই গ্রামে চুরি করবে সেই গ্রামের সীমানায় পার্টি এসে দাঁড়িয়ে থাকে। চুরি শেষে ঝানু পার্টির কাছে মাল দিয়ে নগদ টাকা নিয়ে বাড়ি আসে। এজন্যই আজ পর্যন্ত পরের দিন সকালে ঝানুর বাড়িতে হানা দিয়েও কেউ চুরির মাল পায়নি বলে তাকে ধরাও যায়নি। এই জন্যই সবাই তাকে ঝানুচোরা নাম দিয়েছে। তার আসল নাম কলম সরকার, গ্রামের সরকার বংশের শেষ পুরুষে। অনেক চেষ্টা চরিত্রের পরে এক ওঝার কলম পদ্ধতির কারণে তার জন্ম হওয়ার জন্যে তার নাম রাখা হয়েছে কলম। কিন্তু তার অল্প বয়সে বাবা মা দুজনেই বসন্ত রোগে মারা যাওয়ায় সে একা হয়ে যায়। পরে সদরে এক ওস্তাদের কাছে সে বিদ্যা শিখে ছোট থেকেই এই কাজে লেগে থেকে আজ ওস্তাদ হয়েছে। কিন্তু ওস্তাদেরও সব দিন ভালো যায় না। যেমন আজকে শেষ রক্ষা হয়নি। আজ সে ধরা পড়ে বেধড়ক মার খেয়েছে, কিন্তু মুখের কাপড় সরাতে দেয়নি, আর কোনো মতে পালিয়ে আসতে পেরেছে। অবশ্য আজ ধরা পড়ার পেছনে তার ভুল ছিল না। ঘটনাটা হয়েছে এমন: চুরিতে যাওয়ার আগে তার সমস্ত যন্ত্রপাতি সে নিজেই গোছায়। আজ তার বউ সবকিছু গুছিয়ে দিয়েছিল। টর্চ লাইটের ব্যাটারিগুলো আলাদা বাক্সে থাকে। বউকে টর্চ আর ব্যাটারির কথা বলতেই বউ বলেছিল সব ঠিকমতো গুছানো আছে। ঝানু চুরি করতে ঢুকে যেই না টর্চ চালিয়েছে তখনই বুঝে গেছে আজ তার রক্ষা নাই। চুরির সময় লাইটের আলো হতে হয় কম আর ব্যাটারি হতে হয় পুরাতন, কিন্তু তার বউ আজকে নতুন ব্যাটারি ভরে দেয়াতে এত বেশি আলো হয়েছে যে ঘরের লোক জেগে গিয়ে তাকে বাঁশ পেটা করেছে।
গায়ের তেলের কারণে কিছু বাড়ি পিছলে গেলেও কয়েকটা মুখ্যম লেগেছে। ওস্তাদের কথা না শুনলে যা হয়, তার ওস্তাদ তাকে বলেছিল, হুইলপিক কাজে মেয়ে ছেলেদের জড়াইতে নাই, তাহলেই সমস্যা। আজকে তার মোক্ষম জবাব পাওয়া গেছে। অবশ্য মেয়ে ছেলেটা খুব কষ্টে আছে তার এই অবস্থায়। নংমালা ঝানু চোরার জন্য জীবন দিয়ে ফেলতে পারে। মানুষটা চোর তো হয়েছে কি, গত খাটাইয়া তো খায়। তার সাথে কোনোদিন মিছা কথাও বলে নাই। তাদের ছেলে মেয়ে হয় নাই। এই মানুষটা ছাড়া নংমালার আর কে আছে? নংমালা একটু পরে পরে এই রাতে টিউবওয়েল চেপে তার স্বামীর মাথায় পানি ঢালার জন্য বালতি ভরে নিয়ে আসছে। ঝানুচোরা ভাবে, যদি এই জ্বর আসার কারণ মেয়ে ছেলেটারে বলা হয়, তাইলে আরও কষ্ট পাবে। ঝানুচোরা মনে মনে ঠিক করে এই ঘটনা বলবে না। তার বউ 4 নাম্বার বালতি ভরে পানি এনেছে, আবারও মাথায় পানি ঢালবে। সে কয়েকবার না করেছে, কিন্তু তার বউ তা শোনেনি। বউটা তাকে একটু বেশি ভালোবাসে। সে তার বউকে বলে, একটু জিরায়া লও, আপনি চুপ কইরা শুয়ে থাকেন আর জিরান। সেই কখন থেকে পানি ঢালতেছ, হাত ধইরাইব তো। সেটা আমি বুঝুম, আপনি শুয়ে থাকেন। এই রাইতের বেলা তোমারে কষ্ট দিয়া ফালাইলাম, আপনি এই কামটা সাইরা দিলে আমার কষ্ট কমে। সাইরা দিয়া কি করুম, খামু কি? আগে সাইরা দেওয়ানের নিয়ত করেন, বাকি কাম আল্লাহ করব। কি যে কও, আমার ওস্তাদ কইছিল, এই বিদ্যা যে সাইরা দিবে তার অপঘাতে মরণ হবে। আপনার ওস্তাদ কি জ্যোতিষ আসিল? না, তয় তিনি পুরুষ লোকের প্যান্টের পিছে থাকা মানি ব্যাগ আর মাইয়া ছেলের ব্লাউজ দেখা কইতে পারতেন তার লগে কয় টাকা আছে। এটি কি কথা? সিসি, আরে সত্য কইতাছি। একবার কি হইছে শুনো। চুপ করে শুয়ে থাকেন। যেই মানুষ কোনোদিন ধরা খাইল না, আজকে তার কি হইল? ঠিক কইরা কোন তো। কিছু না, আজকে গাছ বাইয়া টিনের চালার উপরে দিয়া ঢুকতে গেছিলাম। বাইরে বৃষ্টি হইয়া ডাইল পিছলা হইয়াছিল। আমি চালের উপরে পিছলা পড়ে গেছি, আর শব্দে সবাই জায়গা গেছে। এরপরে কয়টা পিঠ না খাইছি। তাইলে তো কাল বিচার বইব। আরে দূর, তুমি চিন্তা করো না, কেউ আমার মুখ দেখতে পায় নাই। এর আগেও তো পায় নাই, তারপরেও তো বিচার বইছে। ওই বিচার বইলে কি আজ পর্যন্ত আমার কিছু করতে পারছে? এইবারও পারব না, তুমি চিন্তা করো না। আল্লাহ যেন তাই করে। এখন পানি ঢালুন বন্ধ কইরা শুইতে আসো, আমার মনে হয় জ্বর কমতেছে। ঝানুচোরার বউ নংবালা তার জামাইয়ের কপালে হাত রাখে। জ্বর কমে না একটু। লোকটা তারে বেশি ভালোবাসে, এই জন্য নংবালার পানি টানাটানির কষ্ট নিতে পারতেছে না। কিন্তু নংবালাও তার স্বামীর কষ্ট নিতে পারতেছে না। তার স্বামীর ওস্তাদটারে পাইলে সে চরম শিক্ষা দিত। সে তার স্বামীকে বলল, একটা বেদনার ওষুধ খাইবেন? আরে না, এই বেদনা ঠিক হয়ে যাইব। আপনি একেরে কথা শুনেন না। তুমি শুইয়া পড়ো, আমি একটা ঘুম দেই, তাইলেই সব ঠিক হইব। আল্লাহ দোহাই লাগে, কামটা আপনি সাইরা দেন, কাম কাজ পাওয়া যাইবেন। কিন্তু এমনি একদিন মাথায় কোনো বাড়ি লাগলে তখন কি অবস্থা হইব ভাইবা দেখছেন? মাথায় বাড়ি লাগবো কেন? আমার উস্তাদের কল্লা ঠেকা মন্ত্র আছে, উইডা পইরা বাইর হইলে মাথায় লাঠির বাড়ি তো দূর, পক্ষেও হাঁকতে পারবো না। আপনার উস্তাদের পাইলে আমি হের মাথাটা 2 ভাগ করতাম। হা 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 হা, লও ঘুমাও, কাল সকালে ঠিক করুম কি করুম। সকাল সকাল মসজিদের মাঠে বিচার বসেছে। পাশের গ্রামের বরাক তালুকদার উপস্থিত আছেন। অভিযোগ হলো, গতকাল রাতে তার বাড়িতে চুরি হয়েছে। সে এক দুর্ধর্ষ চুরি। চোর তার 100 মণ ধান, 5টা গাভী, সোনার অলংকার সহ আরও নানান জিনিস চুরি করেছে। চোর চলে যাওয়ার সময় ধরা খেয়ে মার খেয়েছে, কিন্তু তাকে বেশিক্ষণ আটকে রাখা যায়নি। বরাক সাহেবের বিচার চাইতে এসেছেন। চোরের উপযুক্ত বিচার করে চুরি যাওয়া মাল ফেরত না নেওয়া পর্যন্ত তিনি এখানেই থাকবেন। তিনি আশেপাশের আরও 4 গ্রামের মধ্যে বিত্তশালী লোক, আর সেই কারণে গণ্যমান্য লোক। তিনি ঝানুচোরাকে একমাত্র সন্দেহের তালিকায় রেখেছেন। এমন চোরাকে কেন এই গ্রামে এতদিন ধরে থাকতে দেওয়া হয়েছে, সেজন্য বিচারে আসার পর থেকেই গ্রামের আর অন্যান্য লোকদের গোষ্ঠী উদ্ধার করে চলেছেন। মসজিদের মাঠে পুরো গ্রাম জড়ো হয়েছে। এর আগে একবারই এমন লোক জড়ো হয়েছিল।
সেবার অবশ্য ঘটেছিল অন্যরকম ব্যাপার। হরিয়াল ব্যাপারীর গাভী মাঠে ঘাস খাওয়ার সময় মুখলেস মোল্লার সারের কারণে গর্ভবতী হয়েছিল। বাছুরের দাবিদার হরিয়াল ব্যাপারী আর মুখলেস মোল্লা দুজনেই। এই নিয়ে বেশ তোলপাড় হয়েছিল। দুজনের যুক্তিই ঠিক। অন্য গ্রাম থেকে বিচারক আনা হয়েছিল, তারপরও সমাধান করা যায় নাই। শেষমেশ সেই বরাক তালুকদার এসে ঘোষণা দিলেন যে গাভী তো বছরে বছরে পোয়াতে হবে। এই বছর হয়েছে, সামনের বছরও হবে। তোমরা দুজনের কেউ যদি এই বাছুরের দাবি না ছাড়ো, তাইলে এই বাছুরটারে আগামী শুক্রবার জবাই কইরা এই বিচারে যারা যারা ছিল তাদের বাদ জুম্মা খাওন দাও। হরিয়াল ব্যাপারে চিৎকার করে উঠল, তার ধর্মে গো হত্যা মহাপাপ। মুখলেস মোল্লাও এই বিচারে একমত না। বরাক তালুকদার তখন রেগে গিয়ে বিচার সভার বাকিদের বললেন, এই বিচার ফাইনাল, এরা কেউ বাছুর ছাড়বে না, আর আমরা কামকাজ ফালাইয়া বিচার করতেই থাকব। বাছুর বাদ জুম্মা জবাই হবে, ততদিন বাছুর মসজিদ কমিটির দখলে থাকবে। এই বলে বিচার শেষ হয়। সেই দিন হরিয়াল খুব কান্নাকাটি করছিল, আর মুখলেস চুপ মেরে মাটিতে বসেছিল। এদিকে মসজিদ কমিটি বাছুরটাকে দখলে নেয়, আর দিনে 3 বার হরিয়াল ব্যাপারীকে গাভী নিয়ে মসজিদের মাঠে আসতে বলে, যাতে বাছুর দুধ খেতে পারে। এইভাবে 3 দিন আসতে হবে। চতুর্থ দিন জুম্মাবার, নইলে গ্রাম ছাড়া হওয়ার হুমকিও দেওয়া হয়। আর মুখলেস মোল্লার ষাঁড় আগামী 1 বছর মাঠে ঘাস খেতে আসতে পারবে না, তার জন্যে ঘাস কেটে নিয়ে যেতে হবে। এসব শর্তে সেদিনের মতো বিচার শেষ হয়। কিন্তু উপস্থিত মানুষ সেদিন আফসোস নিয়ে বাড়িতে ফিরেছিল। এই আফসোস হরিয়াল বা মুখলেসের জন্য না, এই আফসোস কচি বাছুরের মাংস খেতে না পারার আফসোস। আফসোস আরও চড়া হয়েছে শুক্রবার সকালে। মসজিদ কমিটির লোক সকালে এসে দেখে বাছুর নাই। পুরো গ্রাম তন্ন তন্ন করে খোঁজা হলো। হরিয়াল ব্যাপারীর বাড়ি আর মুখলেস মোল্লার বাড়িও বাদ পড়ে নাই। আস্ত একটা বাছুর এক রাতেই হাওয়া। দুপুরে দাওয়াত খেতে আসা লোকজন লাইন ধরে ফিরে গেছে, আর যাওয়ার আগে কোপ পড়ছে ইমাম সাহেবের ঘাড়ে। ইমাম সাহেবের চাকরি নাই। পরের রাতে আরও আজব ঘটনা, হরিয়াল ব্যাপারীর গাভীও নাই। কিন্তু এইবার কোনো বাড়িও খোঁজে নাই কেউ। সবার মুখে একটাই কথা, উচিত হইছে, খুব ভালো হইছে। হরিয়াল ব্যাপারীর সংসার চলত ওই এক গাভীর দুধ আর মানুষের খেতে কামলা দিয়ে। এই ঘটনার পরের দিন খুব সকালে হরিয়াল ব্যাপারী তার বউ আর মেয়ে নিয়ে গ্রাম ছাড়া হয়। এরপরে কেউ আর তাকে দেখে নাই। আজকের বিচারের মানুষের ভিড়ে হরিয়াল ব্যাপারীকেও দেখা গেছে। তারে দেখেই বরাক তালুকদার হাঁক দিলেন, কিরে হরি, কার সারের পিছে দৌড়াইলি 1 বছর? জি মালিক, আপনি গো আশীর্বাদে সদরে একটা দোকানে পয় পরিষ্কারের কাম পাইছি। দূরে সইরা খারা, তোর গায়ের থেকে বাস আসতেছে। জি মালিক। আচ্ছা, কি হইল? ঝানু চোরার চেহারা তো দেখতেছি না। হাঁক দেয় বরাক তালুকদার। তখনই দেখা যায় গায়ে কাঁথা মুড়িয়ে হাজির হয়েছে কলম সরকার, ওরফে ঝানুচোর। তার 2 পাশ থেকে 2 জন তাকে ধরে রেখেছে। বরাক সাহেব আবার চেঁচিয়ে ওঠেন, এই জমিদারের বাচ্চা, গায়ে খেতা দিয়া রাখছস কেন? হুজুর, আমার শরীর খারাপ, গায়ে জবর জ্বর। পাশের 2 জন তখন বলে ওঠে, জি জনাব, এর তো গা পুইরা যাইতেছে। কয়েকজন আবার এগিয়ে গিয়ে গা ছুঁয়ে দেখে সত্যি কিনা। তারপর বলে, না না, কথা ঠিক, জ্বরই তো, তাই মেলা মনে হইল। বরাক সাহেব আবার হাঁক দেয়, অত শত বুঝি না, আমার 100 মণ ধান, 5 গাভী, সোনাদানা সহ আর যা জানি সস, জলদি বাইর কর, নাইলে তোর তো খবর আছেই, এই গ্যারামেরও খবর আছে আজকা। কেডা চুরি করছে আপনার ঘরে? বেয়াদ্দপ, চুরি করে আবার জিগায় কেডা? তুই চুরি করছস বান্দির পোলা, তুই একলা চুরি করছস? হুজুর, কাল সন্ধ্যায় সিম শাখালের বাঁশের সাঁকো পার হইতে গিয়া পিছলে নিচে পড়ছি, সারা গায়ে বেদনা, সেই থেকে গায়ে জ্বর চলে আইছে। আমি চুরি করুম কেমনে? তুই চুরি করছস? চুরি করছস কিনা স্বীকার কর। এই, তোমরা 2 জন ওর বাড়িতে পাইলা কিছু? যে 2 জন ঝানুচোরাকে বাড়ি থেকে ধরে এনেছে তারা তার বাড়িও বাটি চালান দিয়ে খুঁজেছে, কিছুই পায়নি। এমনকি নতুন কোনো মাটি খোঁড়াখুড়ির চিহ্ন পায়নি। এরা 2 জন বরাক সাহেবের খাস লোক। তারা সবার সামনে এই কথা জানায়। বরাক সাহেব আবার মুখ খিচিয়ে বলেন, পুরা গেরাম দেখি তোর সাথে মিলামিশা আছে, কারে কারে ভাগ দিছস? আমারে জোর কইরা চোর বানাইবেন বানান, এই গ্রামের মানুষ নিয়ে কোনো কথা কইবেন না, কয়ে দিলাম। আমি একলা মানুষ, যদি আপনার 100 মণ ধান,
5-5টা গাভী আর সোনা দানা চুরি করতে পারি, তাইলে তো আপনার ভিটা সহ তুইলে নিয়ে আসতাম। তুই চোর, তোর গ্যারামের সব চোর হারামজাদা। মুহূর্তেই ভিড়ের মানুষগুলো ফুঁসে ওঠে। বরাক তালুকদার যে মিথ্যা বলছে তাতে কারো সন্দেহ ছিল না। শুধু পয়সাওয়ালা মান্য ব্যক্তি বলে কেউ আওয়াজ করে নাই, কিন্তু সবাইকে চোর বলায় এইবার আর কারো সহ্য হয় নাই। বিচারের অন্য মানুষগুলাও নড়েচড়ে বসে। সেই সময় কথা বলে ওঠে হরিয়াল। আর কারে কারে দোষী বানাইবেন আপনি? আর কার কার কি খাওয়ানোর শখ আপনার? পুরা গ্যারাম চোর বানাইয়া কার ঘরের খানা খাওয়ানোর খিদা লাগছে আপনার? আইজ আপনারে জবাব দিয়ে যাইতে হইব। এই গ্যারামের কিছু হইলেই আপনি কেন বিচার করতে চললে আসেন? আপনারে কেডা দাওয়াত দেয়? নিজের গ্যারামে তো একটাও বিচার করতে শুনি নাই। আপনার এত সাহস হইল কেমনি আমাগো সবাইরে চুর কইয়া গালি দিতে? কথা কন মিয়া। পুরো গ্রামের মানুষ একটা প্রতিবাদী আওয়াজে যেন প্রাণ পায়। সবাই গর্জে ওঠে। আর বরাক তালুকদারকে বিচার সভা থেকে বহিষ্কার করে তার সাথে এই গ্রামের সম্পর্ক ছেদ করা হয়। গজগজ করতে করতে ফিরে যায় সে। এদিকে আবার বিচার বসেছে। গ্রামের মুরব্বীরা এবার ইমাম সাহেবকে দায়িত্ব দিয়েছে কিছু বলার জন্য। ইমাম সাহেব প্রথমেই ঝানুচোরা সহ উপস্থিত সকল মানুষকে তওবা পড়ান। তারপর বলেন, যেহেতু ঝানুচোরার আসল নাম কলম সরকার, এখন থেকে সবাই যেন তারে এই নামেই ডাকে। নাম নিয়া বাজে কথা বলা অত্যন্ত আজাবের কাজ। আর আইজ থেকে কলম চুরি করা বাদ দিবে। তারে কোনো কাজের বন্দোবস্ত করে দিতে হবে। এইটা হইলে তার যেমন পেট চলবে, গ্যারামে সুনামও ফিরে আসব। এই গ্যারামে আর কোনো সুর থাকব না। আপনারা বলেন ঠিক কিনা? এতক্ষণ বিচারকদের ঠিক পিছনে দাঁড়িয়ে চুপ করে সব শুনছিল পান্না মিয়া। এইবার সে মুখ খোলে। আপনারা চাইলে আমার দোকানে আমি কলমরে চাকরি দিতে চাই। আমার জিলাপির দোকান দেখলো, আর এই দিক ওই দিক জিলাপি পৌঁছায় দিয়ে আসলো। তাতে কইরা আমার দোকানটাও সব দিন খোলা রাখুন যায়। বাহ, চমৎকার কথা বলছো দেখি পান্না মিয়া। আমি তো ভাবছিলাম বিয়া কইরা তোমার বুদ্ধি জিলাপির মতোই প্যাঁচ খেয়ে গেছে। ইমাম সাহেব বললেন, কি কলম, তোমার কোনো ওজোর আছে এই ব্যাপারে? জি না হুজুর, ভালো কামে মনও পরিষ্কার হয়। আমি রাজি আছি, কিন্তু আমি জিলাপি বানাইতে পারি না। কলম বলে, অসুবিধা নাই, আমি সকালে আর বিকালে আইসা বানাই দিমু। তুমি খালি ডেলিভারি দিবা আর বৈশা খুচরা বেচবা। পান্না মিয়া বলে, আমি রাজি আছি, তো শরীরটা একটু ভালো হইয়া গেলে কামে আসুম। বিচারের কাজ শেষ হলো। গ্রামের সবাই মনে তৃপ্তি নিয়ে যার যার বাড়ি ফিরছে। কলমকে ধরে বাড়ি পৌঁছে দিচ্ছে হরিয়াল ব্যাপারী। কি পিঠ নাকি বেশি খাইছো? আর কইও না সেই কথা। তোমার গাবিটা কেমন আছে? ভগবান ভালোই রাখছে। আরেকটা বাছুর হইছে, আগেরটাও গায়ে গতরে বড় হইছে। তুমি উপকারটা না করলে যে কি হইতো। আরে দূর মিয়া, এইটা কোনো কথা কইলা? চলো বাড়ি চলো। দুজনে হাঁটতে থাকে কমলের বাড়ির দিকে। একটু আগে হওয়া তাদের মধ্যের কথার রহস্য তারা দুইজন ছাড়া গ্রামের আর কেউ জানে না। সেবার বিচারের পর মাঠে শুয়েছিল হরিয়াল। রাতে দেখা হয় সে সময়ের ঝানুচোরার সাথে। হরিয়ালের কাছ থেকেই বিচারের কথা শোনে সে। তারপর যা হয়েছে তা হল, দুদিনের মধ্যে সদরে পরিচিত এক দোকানের বাসায় কাজের লোক হিসেবে হরিয়ালের ব্যবস্থা করে সে। এরপর শুক্রবার ভোরে চুরি করে বাছুর, পরদিন গাভী, যাতে কেউ হরিয়ালকে সন্দেহ না করে। গাভী আর বাছুর দুটাই সদরে ওই বাড়িতে রেখে আসে। পরদিন গ্রাম ছাড়ে হরিয়াল। এমন অনেক অনেক ঘটনা এই গ্রামে ঘটেছে যা শুধু কলম আর যারা উপকার হয়েছে তারাই জানে। এই যেমন বিনু মাছির ব্যাপারটা। মেয়ের বিয়ের জন্য সদরের এক সুদখোরের থেকে ভিটের দলিল বন্ধক রেখে ধার নিয়েছিল। মেয়ের বিয়ের পর জমি, জাল, নৌকা বেচে ধার শোধ করলেও দলিল দেয়নি সুদখোর। দুঃখে দড়ি নিয়ে গাছে ঝুলতে গিয়েছিল ঝিনুমাছি। ঝানুচোরা তাকে অনেক বুঝিয়ে বাড়ি পাঠায়। সেদিন রাতেই সুদখোরের বাড়িতে চুরি হয়। চোর কিছুই নেয় নাই, কেবল দলিল রাখার সিন্দুক খুলে ভেতরে সব দলিলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। যাদের দলিল ভেতরে রাখা ছিল শুধু তারাই জানে পরদিন হঠাৎ প্রত্যেকের বালিশের পাশে কেমন করে দলিল পাওয়া গিয়েছিল। কিন্তু কেউ কোনোদিন মুখ ফুটে বলতে পারে না। আসলে ব্যাপারগুলোই এমন যে বলা যায় না।
আজ 1 মাস 17 দিন হল কলম সরকার পান্না মিয়ার জিলাপির দোকানে কাজ করে। প্রথম দিকে পান্না মিয়া সপ্তাহে 3 দিন করে আসত, এখন আর আসেই না। সারা দিনরাত বউ নিয়ে পড়ে থাকে। এছাড়াও বড় কারণ হচ্ছে কলম সপ্তাহ 3 মধ্যে জিলাপি বানাবার পাশাপাশি ব্যবসাটা বুঝে ফেলেছে। এখন ব্যবসা ভালোই চলছে। ইদানিং খরচ বাদ দিয়ে প্রতিদিন কমে 600 টাকা লাভ থাকে। পান্না মিয়া খুশি হয়ে কলমকে রোজ 100 টাকা দেয়। এই টাকায় কলম আর তার বউয়ের ভালোই চলে। দিন যত যাচ্ছে সবকিছু কেমন যেন ভালো হচ্ছে কলমের জীবনে। একদিন কি হয়েছে, কলমের বউ কলমকে গোটা 4 লুচি বানিয়ে কাগজে বুড়ে দিয়ে বলেছে বিকেলে খিদে পেলে খেয়ে নিতে। কলম এই লুচির কথা ভুলে গিয়েছিল। ঠিক রাত 8টায় দোকান বন্ধ করার আগে তার চোখে পড়ে রুটির পোটলাটা। সে লুচিগুলো বের করে একটা টিনের প্লেটে নিয়ে চুলার কয়লার উপরে রাখে। সন্ধ্যায় জ্বালানো চুলার সব কয়লা এখনো নিভে যায়নি, আর আধা কেজির মতো জিলাপি এখনো রয়ে গেছে। লম্বা পথ বাড়ি ফিরতে, লুচিগুলো খেয়ে নেওয়া যেতে পারে। কলম একবার লুচির গায়ে হাত দিয়ে বোঝে আর একটু গরম হলেই খেতে বেশ হবে। সে আরেকটা টিনের প্লেটে বেছে বেছে আস্ত জিলাপিগুলো তুলতে থাকে। জিলাপি আস্ত খেতে মজা, গুঁড়া গুঁড়া জিলাপি মুড়ি দিয়ে মজা। ভাই, জিলাপি হবে? খুব অবাক হয়ে তাকায় কলম। মাথায় টুপি, পাগড়ি পরা আর নিচে ধুতির মতো পায়জামা পরা এক লোক এই সময় বাজারে। রাত 7:30টায় বাজার খালি হয়ে যায়। লোকটা অবশ্য একা না, তার সাথে মোটা মতন আরও একজন আছে, যদিও এদের এই গ্রামের মনে হয় না। কলম বলল, জি বসেন, জিলাপি হবে, দিতেছি। সাথে লুচি দিয়ে? মানে লুচি তো ওই যে চুলার উপরে অল্প কয়টা আছে, আমাদের অসুবিধা নাই, এই কয়টাই দেন, অনেক দূর যাইতে হবে তো। আচ্ছা ঠিক আছে। কলম 2টা প্লেটে 2টা করে লুচি আর 4টা করে জিলাপি নিয়ে দুজনের হাতে দেয়। তারা বেশ তৃপ্তি নিয়ে খায়। এক লুচিতেই তাদের 4 জিলাপি শেষ হয়ে যায়। পাগড়িওয়ালা আবার কলমকে বলে, জিলাপি কি আর আছে ভাই? জি আছে, তয় কিছু ভাঙ্গা। কতটুকু আছে দেখি? এই যে এইগুলান। সব দিয়া দেন, লম্বা পত্ত। কলম অবাক হয়ে তাকিয়ে দেখে প্রায় 400 গ্রাম জিলাপি মাত্র 2টা লুচি দিয়ে খেয়ে ফেললই দুজন। নিশ্চয়ই অনেক ক্ষুধা পাইছিল তাদের। কলমের চোখ তাদের দিকে স্থির হয়ে আছে। ভাই, কত টাকা দিব? জি না, টাকা লাগবো না, লুচি আমার বউ দিছিল খাওনের জন্য, আর এই আধা কেজি জিলাপি তো আমি বাড়ি যাওনের সময় এইটুকু দিক কয়টা করে দিয়ে রাখতাম, যাতে সকালে পাখি পুকি খাইতে পারে। এইটা কোনো কথা হইল? আপনি প্রতিদিন লুচি করেন না? জি না। কাইল থেকে লুচিও রাখেন, ব্যবসা আরও বাড়বে। যাই তাহলে, আপনার মঙ্গল হোক। মানুষ দুজন চলে গেল, কিন্তু লুচি জিলাপির কথাটা তার মাথায় ঢুকে গেছে। যদিও দোকান তার না, তাই সে চাইলেই নিজে কিছু করতে পারে না। কলম ঠিক করল পান্নার কাছে টাকা দিয়ে আসার সময় লুচির কথাটা বলবে, বাকি দেখা যাক। পান্না বাড়ির বাইরেই হাঁটাহাঁটি করছিল। কলম সাধারণত এত দেরি করে না, আজ একটু বেশি দেরি হয়ে গেছে। কলমের মধ্যে কেমন জানি একটা জাদু আছে। আগে কারো সাথে অত মিশত না, এখন তো ঝানুচোরা নামটাই ভুলে যাচ্ছে মানুষ। তারপরেও মাঝে মাঝে ভয় লাগে পান্নার, হাজার হোক চোর তো। হঠাৎই টর্চের আলো দেখে বুঝতে পারে যে কলম আসছে। কলম পান্নার বাড়ি ঢুকে সালাম দেয় পান্নাকে। বয়সে ছোট হলেও পান্না তাকে চাকরি দিয়েছে। পান্না টাকা গুনে নেয়। আজও খরচ বাদে 700 টাকা লাভ। পান্না কলমকে তার রোজ 100 টাকা বুঝিয়ে দেয়। কলম বলে, ভাই, আপনার অনুমতি পাইলে কয়টা লুচি বানাইয়া বেচতে চাই। লুচি খাইব কেডা? লুচি দিয়া জিলাপি খাইতে খুব মজা হইব। তুমি যদি পারো তাইলে করো, আমি খরচে যেতে পারুম না। তুমি লুচি বেচা টাকা নিও, আর আমারে জিলাপি বেচনের টাকা দিও। যদি খরচ উঠাইতে পারো তাইলে করো, কিন্তু জিলাপির যেন লোকসান না হয়। জি ভাই, মনে থাকবো। রাতে বাসায় এসে বউকে সব বলে কলম। বউ খুশি হয়ে বলে, আমি লুচি বানায় রাখবো নে, তুমি নিয়ে যাইও। পরদিন সকালে গামলা ভর্তি লুচি নিয়ে জিলিপির দোকান খুলল কলম। ময়ান বানালো, জিলিপি বানালো, তারপর চুলার হালকা তাপে একটা টিনের গামলায় লুচি ছড়িয়ে দিয়ে আরাম করে বসল। কেউ আসছে না তার দোকানে। দেখতে দেখতে বেলা বাড়তে লাগলো। কেজি 5 জিলিপিও বেচা হলো, কিন্তু লুচি দিয়ে জিলাপি কেউ নিতে এলো না।
দুপুরে রাগ করে জিলাপি দিয়ে একাই 10টা লুচি খেয়ে নিল কলম। খাবার সময় 2টা কুকুর দোকানের সামনে ঘোরাঘুরি করছিল। 2টো লুচি তাদের দিকেও ছুড়ে দিয়েছে সে। বাকি লুচিগুলো বাড়ি নিয়ে যাবে। আজ রাতে ভাত রান্না করতে না করবে বউকে। এই লুচি দিয়ে হয়ে যাবে তাদের। কলমের বউ প্রতিদিন রাতে রান্না করে। কলম খুব সকালে বের হয়, দুপুরে বাড়িতে ফেরে না, তাই কলমের বউ একেবারে রাতে রান্না করে। রাতে দুজনে একসাথে খায়, পরদিন সকালে খায়, আর দুপুরে কলমের বউ যা একটু বাকি থাকে তা খেয়ে নেয়, আর রাতের জন্য অপেক্ষা করে। একটু আগে সন্ধ্যা হলো। আজও মোটামুটি আধা কেজির মতো জিলাপি আছে। একটু আগে ধূপ দিয়ে গেছে দোকানে, ধোয়া এখনো যায়নি, আর এর মধ্যেই শোনা গেল সেই কণ্ঠ, ভাই, লুচি জিলাপি আছে? আসসালামু আলাইকুম। আপনি আবার কই যাইবেন? অনেক দূরের রাস্তা, খুব খিদা পাইছে। আছে লুচি জিলাপি? জিলাপিও আছে, লুচিও আছে, কিন্তু লুচি আমার বাসায় বানানো। আপনারা কিছু মনে না করলে দিতে পারি। দোকানে লুচি বানানো শুরু করি নাই। আজকে সারাদিন কেউ লুচি জিলাপি খাইতেও আসে নাই। আমাদের কোনো অসুবিধা নাই, দেন যে কয়টা আছে ভাগ কইরা 2টা প্লেটে দেন। লোক দুজন আরাম করে লুচি দিয়ে পুরো আধা কেজি জিলেপি শেষ করল। আজ ভাগে 4টা করে পেয়েছে। খাওয়া শেষে অনেক সাধার বড় কলম পয়সা নিল না, লুচির পয়সাও না, জিলাপির পয়সাও না। লোকগুলো যাবার সময় শুধু বলল, কাল বিকালে দেখা হবে ভাই, আজ যাই। কলম দোকান বন্ধ করে পান্নার বাড়ি এলো টাকা বুঝিয়ে দিতে। আজকে কেমন করে খরচ বাদে আরো 900 টাকা বেচা হয়েছে কলম তা খেয়ালই করেনি। পান্নাও খুব খুশি। সে রোজের 100 বাদে আরো 100 টাকা বকশিস দিল কলমকে। কলম বাড়ি ফিরে আসে আর বউকে সব জানায়। বউ বলে, তাইলে কাইলে আবার লুচি বানাই দিমো, তুমি মানুষ 2টারে পেট ভইরা খাওয়ায়ও। কলমের কেন জানি ভয় ভয় লাগে। সবকিছু এমন ভালো হচ্ছে কেন? তার ওস্তাদ বলেছিল, যে বিদ্যার ব্যবহার সাইরা দিবে তার অকাল মৃত্যু হবে। এগুলা কি তার অকাল মরণের আলামত? রাতে ঘুম হয় না কলমের। পরদিন বিকেলবেলা দোকানে বসে ঝিমোচ্ছে কলম। একটু আগে পান্না এসে টাকা পয়সা নিয়ে চলে গেছে। সে বউ নিয়ে দিন 7 জন্য শ্বশুরবাড়ি বেড়াতে যাবে। কলমকে প্রতিদিনের দোকান খরচ দিয়ে বলেছে যে দিন প্রতি লাভ সামনের ডাক্তারবাবুর দোকানে জমা রাখতে, আর ডাক্তারবাবু তাকে তার 100 টাকা বুঝিয়ে দিবেন। পান্না মিয়া চলে যাবার পর হঠাৎই ঝিমুনি আসে কলমের। একটা ডাকে তার ঘুম ভাঙে। ভাই, লুচি জিলাপি হবে? আরে ভাই, আপনারা? জি ভাই, আজকে কিন্তু পয়সা দিয়ে খাবো। আচ্ছা ভাই, ঠিক আছে, এই নেন জিলাপি আর লুচি। আপনি নিশ্চয়ই অনেক আগে থেকেই ব্যবসায় আছেন, পাকা হাত আপনার। জি না ভাই, মাস 1.5 হইল আমি এখানে চাকরি করি। বলেন কি, আগে কি করতেন? আমি আগে চুরি করতাম। হা 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 হা, মজা করেন না ভাই। না না, সত্য বলতেছি। দুজন লোকই খাওয়া বন্ধ করে তাকিয়ে থাকে কলমের দিকে। ঠিক সে সময় দোকানে হাজির হয় ডাক্তারবাবু। সব শুনে তিনি কলমের কাহিনী শোনাতে শুরু করেন। এদিকে কাহিনী শোনার মাঝে বাজারের আরও অনেকে এসে হাজির হয় কলমের দোকানের সামনে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে কলমের বদলে যাওয়ার গল্প। সাথে একে একে বিক্রি হতে থাকে প্লেটে প্লেটে জিলিপি আর লুচি। ডাক্তারবাবুর গল্প যখন শেষ, তখন দোকানের জিলিপিও শেষ, আর লুচিও তো অনেক আগেই শেষ। ডাক্তারবাবু যাওয়ার আগে টাকা বুঝে নেন, আর কলমের টাকা দিয়ে যান। মানুষ দুজন তখনও বসেছিল। কলম দোকান বন্ধ করার কাজ শুরু করে। ঠিক তখন পাগড়ি মাথায় দেওয়ার লোকটা একটা 500 টাকার কচকচে নোট এগিয়ে দেয় কলমের দিকে। ও ভাইজান, এইটা তো বাংতি হইব না। এইটা আপনার লুচির দাম। কোন কি? রাখেন, খুশি হয়ে দিলাম। এইটা অনেক টাকা ভাই, আমি রাখতে পারুম না। এইটা কিছুই না, আমরা রোজ আপনার দোকানে আসব। আপনি আমাদের জিলাপি লুচি খাওয়াইয়েন আর আপনার গল্প শোনাইয়েন। লুচির দাম তো বড় জোর 40 টাকা হইব। আরে রাখেন, আপনার অনেক বিদ্যা আছে, কাজে লাগাইলে এর থেকে আরো কামাইতে পারবেন। কোন কি, কেমনে? আপনি রাজি থাকলে বলতে পারি, শুধু একটা রাতের কাজ। আগে চিন্তা করেন, কালকে বিকালে আমরা আবার আসব, তখন জবাব দিয়েন। কিন্তু একটা কথা, একবার রাজি হইলে কিন্তু আর পিছানো যাবে না। আচ্ছা ঠিক আছে, কাল বিকালে দেখা হইব। লোক দুজন চলে যায়। কলম খুব চিন্তার মধ্যে পড়ে যায়।
কি এমন কাজ যে তাকে রাতারাতি বড়লোক বানিয়ে দেবে? কি এমন ব্যাপার যে একবার রাজি হলে আর না করা যাবে না? সে দোকান বন্ধ করে বাড়ির দিকে হাঁটতে থাকে। কোনোভাবেই কোনো দিক চিন্তা করে পায় না। বাড়ি ফিরে বউকে সব খুলে বলে। দুজনে মিলে অনেক ভেবেও ৭-৫ বের করতে পারে না। তার উপর পকেটের ৫০০ টাকার নোটটা খুব কষ্ট দিচ্ছে মনকে। সে রাতে সে আর তার বউ ঘুমাতে পারে না। ভোরের দিকে বউ লুচি বানাতে শুরু করে। কলম বিছানা ছেড়ে গোসল দিয়ে তৈরি হয়ে রান্নাঘরের দরজায় এসে হেলান দিয়ে দাঁড়ায়। তার বউ লুচি বানাতে বানাতে বলে, কি ভাবছেন শেষ পর্যন্ত? এখনো জানি না। আকাম কুকাম হইলে কিন্তু রাজি হইেন না। এখন আর আপনার রাগের বদনাম নাই। জানি। পুরা গ্যারাম আপনার নিয়ে অনেক ভালো কথা কয়। এডি মাথায় রাখেন। আমাগো এক রাইতে বড় লোক হওয়ার সব নাই। আমাগো পোলাপান হয় নাই, এত সম্পত্তি দরকারও নাই। খালি হুঁ হুঁ করেন না, সত্যর পথে থাইকেন। আপনার ওস্তাদ কি কইছিল এইসব মনে কইরা লাভ নাই। এলন লুসি, সাবধানে থাইকেন। শোনো, তোমার একটা কথা কই। আমি বাইর হনের লগে লগেই তুমি কামটা করবা, ভুল করো না। আজকের লুচির গামলাটা অনেক ভারী ঠেকে কলমের কাছে। সে দোকানে পৌঁছেছে। দোকান খুলতেই সদরের একজন লোক এসে 10 কেজি জিলাপির দাম দিয়ে বিকেলে নিয়ে যাবে বলল। কলমের জিলাপির সমাদর এখন শহর পর্যন্ত পৌঁছে গেছে। নগদ টাকার অর্ডার। কলম কাজে লেগে পড়ে। বেলা বাড়ার সাথে সাথে সে ভুলে যায় লোক দুজনের কথা। আজকে বেচা বিক্রিও হয়েছে ভালো। জিলাপি লুচি একটা নতুন খাবার হয়ে গেছে। অনেকে দুপুরের খাবার হিসেবেও খেতে আসছে। গরম গরম লুচি ভাইজা খাওয়াইতে পারলে আরও ভালো হইত, ভাবে কলম। কিন্তু এর জন্য আরও বড় দোকান চাই, চাই লোকজন, চাই অনেক টাকা। এত টাকা তো তার কাছে নেই। হঠাৎ লোক দুটোর কথা মনে হল। কাজটা কি সে নিয়ে নিবে? এক রাতেরই তো কাজ। বেলা যখন গড়িয়ে এসেছে, লুচিগুলো চুলার উপর উল্টে পাল্টে দিতে চেয়ারে বসতেই দেখল সামনের বেঞ্চে লোক দুজন বসে আছে। কি চিন্তা করলেন? কাজটা কি জানলে ভালো হইতো না? আগেই বলেছি, রাজি হনের পরে বাকি কথা। আর একবার রাজি হইলে আর না করার উপায় নাই। এইটা যেন মনে থাকে। না করলে কি হইতে পারে সেইটাও রাজি হনের পরে বলা হবে। কাজ শুধু এক রাতের, তাও অল্প সময়ের। এরপরে আর আমাদের দেখা হবে না। তাইলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনার দেয়ায় 500 টাকা ফেরত নেন। এটা নিতে কষ্ট হইতেছে আমার। তাইলে তুমি কি রাজি? জি রাজি। আমি কামাই কইরা খাইতে চাই। আরেকবার ভাইবা নেও। জি আমি রাজি। এখন কোন কি কাম? আজকে রাতে আমরা বরাক তালুকদারের বাড়ি লুটব। তোমার কাজ শুধু বাড়ির সদর দরজা খুলে দেওয়া। এইটা কি কন? আপনারা কেডা? কোনো কিছু জিজ্ঞাসা করা যাবে না। কাজ আজকে রাতেই। সদরের লোকটা 10 কেজি জিলাপি নিতে এসেছে। এতক্ষণ কলম আর লোক দুজন দোকানের ভেতরে দাঁড়িয়ে কথা বলছিল। লোকটা আসার সাথে সাথে ওরা সরে গেল, কিন্তু কলমের দিকে কান পেতে থাকল। জিলাপি বুঝিয়ে দেওয়ার পর সদরের লোকটা চলে যেতেই আবার দোকানের ভেতর চলে এলো। তুমি দোকান বন্ধ করো, এখনই আমাদের সাথে যেতে হবে। বাড়ি যাই, জিনিসপত্র নিয়ে আসি। না, কোথাও যাওয়া যাবে না। আমাদের কাছে সব কিছুই আছে, চলো। আচ্ছা, তাইলে একটু সময় দেন। আমি হাতের টাকাগুলা ডাক্তারবাবুরে বুঝাই দিয়ে আসি, নাইলে সন্দেহ করব। আচ্ছা যাও, আমরা কিন্তু তোমারে দেখতেছি। বেশি দেরি করলেই কিন্তু তোমার সর্বনাশ হবে। জি, একেবারেই দেরি হইব না। কলম ঝটপট দোকান গুছিয়ে টাকাগুলো গুনে নিয়ে বাড়তি জিলাপিগুলো ঠোঙায় ভরে ডাক্তারবাবুর দোকানে যায়। লোক দুটো তার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। কলম ডাক্তারবাবুর কাছে টাকা আর জিলিপি বুঝিয়ে চলে এলো। ডাক্তারবাবু দোকানের বাইরে এসেই কথা বলেছেন। টাকাটা গুনতে তার যত সময় লেগেছে। দূর থেকেই বোঝা গেল আর কোনো কথা হয়নি ওদের মধ্যে। চোখ বাঁধা অবস্থায় একটা নৌকায় বসে আছে কলম। লোক দুজন অনেকক্ষণ তাকে নিয়ে এদিক ওদিক হেঁটেছে। তারপর নদীর পাশের জংলায় নিয়ে তার চোখ বাঁধে আর টেনে পানিতে নামায়। সেখানে কোমর পানি সমান দূরে একটা নৌকা বাঁধা ছিল। তাকে টেনে সে নৌকায় তোলা হয়।
কলম চুপ করে বসে আছে, মনে হাজারো চিন্তা হচ্ছে তার। আসলে কি হতে যাচ্ছে? নৌকা ছাড়া হয়েছে, কোন দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে না। কলমের কেমন ঘুম ঘুম পাচ্ছে। তাকে একটা ডাব খেতে দিয়েছিল তারা, ডাবের পানিতে কিছু কি মিশানো ছিল? সে ঘুমিয়ে পড়ল। নৌকার বাইরের দিকে লোক দুজনের মধ্যে কথা হচ্ছে। ওস্তাদ, হেরে দিয়া কাজ হবে বইলা মনে হয়? হেরে দিয়ে কাজ না হলে এই কাজ কেউ পারবে না। এর ওস্তাদ ছিল বিখ্যাত লোক, তারপরে একমাত্র এর হাতেই জাদু আছে। এই ব্যাডারে না নিয়া ওস্তাদে নিলেই তো হইতো। বাইসা থাকলে হেরেই নিতাম। জেল থেকে পালাইতে গিয়া গুলি খেয়া মরছে। কিন্তু আপনি হেরে মিশা কথা কইলেন কেন? আমরা তো বরাক তালুকদারের বাড়ি যাবো না, আমরা তো সদরের মুন্সি বাড়ি লুট করুম। এর পিছে কারণ আছে, বুঝবা পরে। ওস্তাদ, বন্দুক দেখে ডাকাতি করুম, কিন্তু চুল লাগবো কেন? সদর দরজা খুইলা দিলে ভেতরে গিয়ে আরামে বন্দুক দেখে ডাকাতি করা যাইব, কোনো আওয়াজ হইব না। শেষের মাথায় বাড়ি দিয়া অজ্ঞান গইরা রেখে আসবো। আমার গড়ে তো আর খুঁজেই পাইব না। আপনার বুদ্ধি আছে ওস্তাদ। যাও, এখন আলগা চুল দাড়ি খুইলা রেডি হও, সময় হয়ে আসতেছে। চোরে তো ঘুমায়। আরো 2 ঘন্টা ঘুমাবে, তারপর উঠবে। তারপর আমরা রওনা দিব, বাকি সবাই জায়গা মতো থাকবে। লোক দুটো কথা বলতে থাকে। ঘুণাক্ষরেও তারা টের পায় না নৌকার নিচে পানিতে একটা মুখ নাকটা শুধু ভাসিয়ে তাদের সব কথা শুনে নিয়েছে। তারপর খুব ধীরে ধীরে আবার পানিতে তলিয়ে যায়। ঘণ্টা 2 পরে ঘুম ভেঙে গেলে কলম ধরাম করে উঠে বসে। তার চোখ এখনো বাঁধা, ধুম করে সব মনে পড়ে যায়। ঠিক তখনই পায়ের আওয়াজ পায় সে। কেউ একজন এসে তার চোখে বাঁধা কাপড় খুলে দিল। নৌকায় অল্প আলোয় আধা ময়লা একটা হারিকেন জ্বলছে। এই আলোতেও সে লোক দুজনের মুখ দেখে চমকে ওঠে। এরা কারা? যাদের সাথে সে এসেছিল এরা তো তারা না। রাত কয়টা ঠাহর করতে পারে না কলম, শুধু বুঝতে পারে মাঝরাত। ঘুম হয়েছে? জি। নাও, এবার তৈরি হয়ে যাও। এই যে গায়ে মাখার তেল, এই যে পুরান লুঙ্গি আর হাফ প্যান্ট, আর এই হইল গামছা, আর এইখানে তোমার যন্ত্রপাতি, নিয়ে নাও জলদি। আপনারা কিছু নিবেন না? হে হে হে, আমাকে এসব লাগে না, এডি লাগে। একজনের এক হাতে রামদা আর অন্য হাতে পিস্তল দেখে স্তব্ধ হয়ে গেল কলম। আজ হয়তো তার আর রক্ষা নেই। কলমকে আবার চোখ বেঁধে নৌকা থেকে নামানো হয়। তারপর শুরু হয় হাঁটা। আশপাশে কোনো শব্দ নেই। হাঁটার পথ বুঝে কলম বুঝতে পারে এটা অন্য পথ। তার মানে তারা বরাক তালুকদারের বাড়ি যাচ্ছে না। তাহলে কোথায় যাচ্ছে? আরও প্রায় 1 ঘন্টার পথ হাঁটার পর তারা এক জায়গায় এসে থামে। তার চোখ খুলে দেয়া হয়। বাড়ি দেখেই কলম চিনতে পারে এগুলো সদরের সবচেয়ে বড় লোকের বাড়ি, মুন্সি বাড়ি। তাহলে কি আজ মুন্সি বাড়িতে ডাকাতি হবে? আশেপাশে আরও জনশাতেক লোক, তাকে সহ মোট 9 বা 10 জন হবে। এদের সবার হাতে রামদা আর সর্দারের হাতে পিস্তল। আজ নিশ্চয়ই বড় অঘটনের দিন। কলম মনে মনে আল্লাহকে ডাকে। ডাকাত সর্দার তাকে ফিসফিস করে বলে দেয়াল টোপকে সদর দরজা খুলে দিতে। ভেতর দিয়ে 3টা তালা মারা আছে। তালা খুলে দরজা মেলে দিলেই তার কাজ শেষ। কলম বুঝতে পারে দরজা খুলে দিলেও আজ সে জীবন নিয়ে ফিরতে পারবে না। এখানেই তাকে মেরে ফেলা হবে। কিন্তু পালানোরও কোনো উপায় নেই। কলম ধীরে ধীরে কোনো শব্দ ছাড়াই দেয়াল টপকায়। পালকের মতো যেন ভেসে ওপারে মাটিতে নামে। চারপাশে তাকিয়ে দেখে কেউ নেই, কোথাও কোনো শব্দ নেই। কি করবে ভেবে পায় না কলম। যদি চিৎকার করে সবাইকে জাগিয়েও দেয় তাহলে পরের দিনই এরা তাকে মেরে ফেলবে। আবার দরজা খুলতে দেরি হলেও তার রক্ষা নাই। কলম জলদি তালা খুলতে থাকে। পরপর 2টি তালা খুলে যেই শেষেরটি খুলতে যাবে তখনই বাইরে কুকুর ডেকে ওঠে। কলম মাটিতে শুয়ে পড়ে। কিছুক্ষণ নিঃশ্বাস বন্ধ করে শুয়ে থাকে। কুকুর ডাক বন্ধ করলে সে আবার শেষ তালাটি খুলে নিয়ে দরজা হালকা খুলে দিয়েই এক দৌড়ে দেয়ালের একপাশে অন্ধকারে গিয়ে দাঁড়ায়। দরজা দিয়ে একে একে 8 জন লোক ঢোকে। মুন্সিবাড়ির সামনের দিকে বিশাল উঠান, তারপরে একতলা বড় একটা বাড়ি। ডাকাতরা ভেতরে ঢুকেই দরজা লাগিয়ে দেয়। 2 জন সদর দরজার সামনে দাঁড়ায়, আর বাকিরা মূল বাড়ির দরজার দিকে এগিয়ে যেতেই ঘটে যায় মহাকাণ্ড। চারদিক থেকে শত শত টর্চ জ্বলে ওঠে। দেয়ালের চারদিক থেকে কালো কাপড় পরা গোটা 20 লোক লাফিয়ে ভেতরের দিকে নামে। বাড়ির মূল দরজা খুলে পুলিশ বের হয়ে আসে। ডাকাত সর্দার হাতের পিস্তল তাক করতেই দারোগাবাবুর এক গুলিতেই মারা যায় সে। এরপর ধুমধুমার কাণ্ড লেগে যায়।
কলম তখন দেয়ালের সাথে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল। হঠাৎ আবার বাড়ির বাইরে হইচই শোনা যায়। বাইরেও দুজন ডাকাতকে ধরা হয়েছে। সব কটাকে যখন বেঁধে ফেলা হয় তখন মুন্সি সাহেব বাড়ি থেকে বের হয়ে আসেন। পুলিশ ডাকাতদের নিয়ে রওনা হয়েছে থানার দিকে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। মুন্সি সাহেব কলমের দিকে এগিয়ে আসেন। তার কাঁধে হাত রেখে বলেন, তুমি আসলেই জানো। মুন্সি সাহেবের পেছনে কলম দেখতে পায় দুটি পরিচিত মুখ, একটি বিনু মাঝি আর অন্যটি হরিয়াল ব্যাপারী। এর মধ্যে এক মাস কেটে গেছে। কলম সরকারের গ্রামের বাজারে সবথেকে বড় জোড়া দোকান এখন তার। অবশ্যই তার একার বললে ভুল হবে। দোকান আসলে দুটি, একটা পান্না মিয়ার জিলাপির দোকান আর তার পাশেই লাগানো লুচির দোকান হলো কলমের। কলম একজন জিলাপির কারিগর রেখেছে। জিলাপি বানায় কারিগর আর কলমের বউ বানায় লুচি। দোকানের সামনে গোটা দশেক বেঞ্চ পাতা, সেখানে মানুষজন বসে জিলাপি আর লুচি খায়। কলম তার সামনে দাঁড়িয়ে তার গল্প বলে। সবথেকে বেশি বলতে হয় মুন্সিবাড়ির ডাকাত ধরার গল্প। কেমন করে কলমের বউ বিনু মাঝি আর হরিয়ালকে খবর দেয়। ওরা দুজন যখন কলম আর ডাকাতের পিছু নেয় তখন কিভাবে আস্তে আস্তে বাকি গ্রাম জেনে যায় ব্যাপারটা। বিনু মাঝি ডুব সাঁতার দিয়ে ডাকাতের নৌকার পাশে গিয়ে কিভাবে সব শুনে আবার ফিরে এসে সবাইকে জানায়। কেমন করে ডাক্তারবাবু সদরে গিয়ে মুন্সিকে সব খুলে বলেন আর মুন্সি দারোগা বাবুকে ডেকে আনেন। এরপরের ডাকাত ধরার ঘটনাও সবার জানা। থানায় নেওয়ার পথে পালাতে গিয়ে আরও 4 জন গুলি খেয়ে মারা পড়ে, সেটাও বাদ যায় না। শুধু একটা ব্যাপার বাইরের কাউকেই বলতে মানা, আর তা হল মুন্সি সাহেব কলমকে খুশি হয়ে এই দোকানটা গড়ে দিয়েছেন। ওদিকে গ্রামের সবার জীবনে পরিবর্তন এসেছে। বরাক তালুকদার নিজে এসে কলমের কাছে ক্ষমা চেয়ে গেছেন। সবথেকে আশ্চর্যের বিষয় হল পান্না মিয়ার বন্ধা আম গাছে অসময়ে মুকুল এসেছে। শোনা যাচ্ছে তার বউ নাকি সুখবর দিয়েছে। পান্না মিয়ার দোকান কলম ভালোই চালাচ্ছে, তাই এখন আর সে দোকানে আসে না, সারাক্ষণ বউয়ের কাছেই থাকে। কলম জিলাপির দোকানের সব আয় পান্নাকে পৌঁছে দেয়। তার লুচির দোকান খুবই ভালো চলে। আজ শহর থেকে লোক আসবে কলমের কাহিনী শুনতে। প্রতিদিন শত শত লোক আসে এই গ্রামের বাজারে। বাজারের নাম হয়ে গেছে ঝানু বাজার। এত কিছুর মাঝে কেউ খেয়াল করে না মাথায় পাগড়ি পরা একটা ছেলে প্রতিদিন বাজারে আসে। দূর থেকে কলমকে দেখে, মনে মনে প্রতিশোধের চরম ইচ্ছা গোপন করে রাখে। এই লোকের জন্যে তার বাবা পুলিশের গুলি খেয়ে মারা গেছে। এর প্রতিশোধ সে একদিন নিবেই, অবশ্যই নিবে। শুনছিলেন সালাউদ্দিন পল্লবের একটি গল্প, ঝানু বাজারের ঝানুচোরা। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।